হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় মূলত স্নাতক এবং স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের জন্য। তোমরা অনেক দিন ধরেই আমার কাছে একটা বিশেষ কবিতার জন্য অনুরোধ করছিলে। আজকে আমি তোমাদের সেই অনুরোধ নিয়েই তোমাদের সামনে হাজির হয়েছি। আমাদের আজকের বিষয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা বাঁশি। এই কবিতাটার মূল যে ভাব বা মূল বিষয় অবশ্যই আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। কবিতার নামকরণ নিয়েও আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, কিন্তু তার আগে কবিতার শব্দ এবং লাইন ধরে কিছুটা ব্যাখ্যা না করলে তোমরা সেই বিষয়টা পরিষ্কারভাবে বুঝবে না, কাজেই সেই বিষয়টা আমি আগে করে নেব। তাছাড়াও আমি যে কথাটা অবশ্যই বলতে চাই সেটা হলো, তোমরা যারা স্নাতক এবং স্নাতকোত্তর ছাত্রছাত্রীরা তোমাদের পাঠ্য বিষয়ের প্রয়োজনে আমার ভিডিওর সামনে বসছো, তারা ছাড়াও আমার এই ভিডিওর সামনে বেশ কিছু মানুষ প্রতিনিয়ত বসেন আমি জানি, যারা অত্যন্ত সাহিত্যকে ভালোবাসেন, কবিতা ভালোবাসেন, গল্প ভালোবাসেন কিংবা উপন্যাস, নাটক। যারা এমন কারণে আমার এই ভিডিও দেখতে বসেন তাদের সকলকে বলছি, আজকের কবিতাটা অবশ্যই তাদের সকলের জন্য অত্যন্ত ভালো একটি কবিতা এবং প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলে বিশ্বাস রাখি তাদের সকলেরই খুব ভালো লাগবে। যাই হোক, আমরা চলে আসবো আমাদের আজকের বিষয়ে। এই বাঁশি কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পুনশ্চ কাব্যগ্রন্থের অন্তর্গত একটা বিশেষ কবিতা। পুনশ্চ কাব্যগ্রন্থ প্রথম প্রকাশ হয়েছিল 1932 খ্রিস্টাব্দে এবং 1932 খ্রিস্টাব্দে ইংরাজি এবং 1339 বঙ্গাব্দে। এই যে পুনশ্চ কাব্যগ্রন্থ, এই পুনশ্চ কাব্যগ্রন্থ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের অন্তপর্বের রচনা। তোমরা যারা ছাত্রছাত্রী আছো তারা নিশ্চয়ই জানো যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে বিপুল সংখ্যক কবিতা আমাদের পাঠকদের জন্য উপহার দিয়েছেন, সেই সমস্ত কবিতাকে আমরা বিশেষ কয়েকটা শ্রেণীতে ভাগ করে আলোচনা করি। অন্ততপক্ষে বিশেষ সাহিত্যিকরা সেরকমভাবেই কিছু শ্রেণী বিভাগ করেছেন। এই পুনশ্চ কাব্যগ্রন্থ সেরকমই কবিগুরুর অন্তপর্বের একটা বিশেষ কাব্যগ্রন্থ। আমরা দেখেছি এর আগের যে কবিতাগুলো, মানে পুনশ্চ কাব্যগ্রন্থের আগের যে কবিতাগুলো অথবা অন্তপর্বের আগের যে কবিতাগুলো, সেখানে কবিগুরু বেশ কিছু ছন্দে, পয়ার ছন্দে, বলাকা ছন্দে যে কবিতাগুলো, বলাকার মুক্তক ছন্দে যে কবিতাগুলো লিখেছেন, এখানে কিন্তু একেবারে অন্য রকম একটা স্বাদ আমরা পাবো। বলতে গেলে কবিতার স্বাদ বদল হলো এই পুনশ্চ থেকে শ্যামলী পর্যন্ত বেশ কিছু কবিতার মধ্যে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার এই বৃদ্ধ বয়সে এসে যে সমস্ত কবিতা লিখলেন, সেখানে তার মধ্যে একটা আধ্যাত্মিক চেতনাবোধ আমরা বিভিন্ন কবিতায় লক্ষ্য করেছি। আজকে যে কবিতাটা পড়তে চলেছি সেই কবিতার মধ্যেও কিন্তু কবিগুরুর সেই বিশেষ আধ্যাত্মিক চেতনাবোধ, মৃত্যুর প্রতি একটা বিশেষ বিশ্বাস, সেই অমোঘ নিয়মকে একেবারে অমোঘ সত্য বলে জীবনের মধ্যে ধরে নেওয়া, সেই বিষয়টা এই কবিতার মধ্যেও কিন্তু আমরা পাবো। যাই হোক, আমরা অবশ্যই কবিতা পাঠ করব। সে বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই সেটা আগে জেনে নেব। তাহলে আমরা শুরু করি আমাদের আজকের কবিতা বাঁশি। কবি লিখছেন, কিনু গোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়াদে দেওয়া একতলা ঘর, পথের ধারে লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাঁতা পড়া দাগ, মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আঁটা। আমি ছাড়া ঘরে থাকে আরও একটি জীব, এক ভাড়াতেই, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গেই, শুধু নেই তার অন্যের অভাব। গল্পের শুরুতেই যেন একটা গল্পের সূচনা দেখতে পাচ্ছি আমরা, যে গল্পের মধ্যে কিনু গোয়ালার গলিতে কোনো একজন মানুষ থাকেন এবং সেই কিনু গোয়ালার গলির একটা বিশেষ ঘরের পরিচয় দিচ্ছেন সেই ব্যক্তি। সেরকম একটা গল্পের সূচনার মতো করে আমরা এই কবিতাটাকে পাচ্ছি। সমগ্র কবিতায় আমরা একটা গল্প পাবো, অবশ্যই একটা গল্প পাবো। সেই গল্পের মধ্যে দিয়ে কবি কিন্তু শুধুমাত্র সেই ব্যক্তি জীবনকে তুলে ধরেননি, সেটা আমরা কবিতা শেষ করে অবশ্যই আলোচনা করছি। কবি বলেছেন, কিনু গোয়ালার গলিতে দোতলা বাড়ির একতলার ঘরটার একটা বর্ণনা দিয়েছেন। লোহার গড়াদে দেওয়া একতলার যে ঘর, সে ঘরের দেওয়াল স্যাঁতসেঁতে, একেবারে দেওয়াল ধসে গেছে, লোনা ধরা দেওয়াল, মাঝে মাঝে সেই স্যাঁতসেঁতে দেওয়ালের শ্যাঁতা পড়া দাগও আছে। সেই দেওয়ালের মানে সেই ঘরের দরজার ওপরে গণেশের, সিদ্ধিদাতা গণেশের একটা ছবি আছে, মার্কিন থানের মার্কা দেওয়া। এরপর কবি বলছেন যে
যে ব্যক্তি সেই ঘরে থাকেন সেই ব্যক্তি বলছেন সে ভাড়া ঘরে, সেই ব্যক্তি ভাড়া দিয়ে সেই ঘরে থাকেন, অর্থাৎ ভাড়ার বিনিময়ে সেই ঘরে থাকেন। সেই ঘরে সেই ব্যক্তি ছাড়া আরও একটি প্রাণী বাস করে ওই একই ভাড়াতে, অর্থাৎ তাকে কোনো ভাড়া গুনতে হয় না। সে কে না, সে টিকটিকি। শেষ দুটো লাইন মানে এই পংক্তির যে শেষ দুটো লাইন খুব সুন্দর করে কবি ব্যাখ্যা করলেন মানুষের সাথে জন্তু বা সরীসৃপের। কবি বলছেন তফাৎ আমার সঙ্গে এই শুধু নেই তার অন্নের অভাব। টিকটিকির কোনো অন্নের অভাব নেই, কারণ সে ঘুরে বেড়ায় দেওয়ালে দেওয়ালে, বিভিন্ন পোকামাকড় ধরে খায়, তার কোনো অর্থের প্রয়োজন নেই। এই যে অভাব, এই যে একটা প্রয়োজন বোধ আমরা কবির এই প্রথম পংক্তির মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছি। এই প্রথম পংক্তিতে একটা দারিদ্রের ছাপ ধরা একটা গৃহ যেখানে সেই ব্যক্তি বাস করে। এরপর বলছেন বেতন 25 টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি, খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে। শিয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি, আলো জ্বালাবার দায় বাঁচে, ইঞ্জিনের ধস ধস বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি, 10:30 বেজে যায়, তারপরে ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকার। এরপরের যে পংক্তিটা আমরা পাচ্ছি সেখানে কবি বলছেন যে সেই ব্যক্তির বেতন কত না 25 টাকা, কোনো একটা সদাগরি অফিসের সে কনিষ্ঠ কেরানি রূপে কাজ করে, কিন্তু তার বেতনটা এতটাই কম যে সেই বেতনে তার পেট ভরে না। তিনি সম্পূর্ণ খেতে পান কিভাবে না দত্তদের বাড়ির ছেলেকে পড়িয়ে, অর্থাৎ শুধুমাত্র অফিসের কাজ নয়, সে ছাড়াও উপরে যে কাজটা তাকে করতে হয় সেটা হচ্ছে পড়ানোর কাজ, শিক্ষকতার কাজ। দত্তদের বাড়ির ছেলেকে তিনি পড়ান। শিয়ালদা স্টেশনে সন্ধেটা রোজ কাটিয়ে আসেন, রাত 10:30 পর্যন্ত সেখানেই বসে থাকেন। কেন বসে থাকেন? সেখানে ঘরের ইলেকট্রিকের খরচ বাঁচানোর জন্য। বলছেন ইলেকট্রিকের আলো জ্বালবার দায় বাঁচে, অর্থাৎ তার ঘরে আলো জ্বালাবার কোনো দায় নেই, এটাই বোঝাতে চাইছেন। হয় তার ঘরে আলো নেই, অথবা আলো থাকলেও ইলেকট্রিক খরচাটুকু তিনি বাঁচাতে চাইছেন, এরকম একটা বিষয়। ইঞ্জিনের ধস ধস বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, সেই স্টেশনের একটা বর্ণনা দিয়েছেন। ওই বর্ণনার মধ্যে একটা নিত্য চলাচল, মানুষের যে ব্যস্ত জীবন তার একটা পরিচয় আমরা পাই। সেখানে ওই ব্যক্তি কত কিছু আওয়াজ পাচ্ছেন, বিভিন্ন যান্ত্রিক জীবনের শব্দ, ইঞ্জিনের শব্দ, বাঁশির শব্দ, বাঁশি বলতে এখানে ট্রেনের যে বাঁশি সেই শব্দ, যাত্রীদের ব্যস্ততা দেখতে পাচ্ছেন, কুলিদের হাঁকাহাঁকির শব্দ শুনতে পাচ্ছেন। এইসব করতে করতে 10:30 বেজে যায়, তারপর ঘরে আসেন নিরালা নিঝুম অন্ধকার, অর্থাৎ ইলেকট্রিক বিহীন ঘর, বোঝা যাচ্ছে একেবারে অন্ধকারে নিঝুম নিস্তব্ধতায় সেই ব্যক্তি এসে বাস করেন, অর্থাৎ সেই ব্যক্তির জীবনে যে আর কোনো ব্যক্তিত্ব নেই সেটা এখানে পরিষ্কার। সেই ঘরে তিনি একা বাস করেন। বলছেন ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম, তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক, লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এসেছি পালিয়ে, মেয়েটা তো রক্ষা পেলে, আমি তথই বচ। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। এই কবিতার বিখ্যাত দুটো লাইন। কবি বলছেন যে সেই যে ব্যক্তির কথা বলছেন যিনি সেই শ্যাতা ধরা ঘরে থাকে, ভাড়ার ঘরে, ধলেশ্বরী নদীর তীরে তার পিসির বাড়ি ছিল, এবং সেই পিসির দেওরের মেয়ের সাথে কোনো এক শুভ লগ্নে, সন্ধ্যার লগ্নে তার বিবাহ ঠিক হয়েছিল। অভাগা বলতে সেই ব্যক্তিকে এখানে বোঝানো হচ্ছে। সেই ব্যক্তি নিজেকে অভাগা বলে মনে করছেন। কেন অভাগা বলে মনে করছেন তার পরিচয় একটু পরেই আমরা পেলাম, যে সেই মেয়ের সাথে সেই শুভ লগ্নে তার বিবাহ কিন্তু হয়নি। সেই বিবাহ না হওয়ার দায় কিন্তু সমাজের নয়, অন্য কোনো প্রাণীর নয়, অন্য কোনো কারণ নয়, কারণ সে নিজেই। কারণ তার অভাবই সম্ভবত সে নিজেকে ওখান থেকে নিয়ে চলে গেছে, মানে সে পালিয়ে গেছে। সেই বিবাহ সে স্বেচ্ছায় করেনি। তার জন্য তার একটা আক্ষেপ নেই। কোন আক্ষেপ নেই? সে বলেছে সেই লগ্নে এসেছি পালিয়ে, মেয়েটা তো রক্ষে পেলে। অর্থাৎ যে মেয়েটার সাথে এই অভাগার বিয়ের ঠিক করেছিল পিসি, সেই মেয়েটা তো বেঁচে গেল। এই অভাব দারিদ্রের মধ্যে, এই লোনা ধরা স্যাঁতসেঁতে ঘরে তাকে তো তার সঙ্গী হতে আসতে হলো না। এরপরে এই ব্যক্তির মধ্যে যেন একটা হতাশাবোধ, বেদনাবোধ, না পাওয়ার যন্ত্রণাবোধ দেখা দেয়। সে বলে ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া,
পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। অর্থাৎ সেই মেয়েটির প্রতি তার যে ভালোবাসা জন্মেছিল, সেই মেয়েটিকে বিবাহ করে তার ঘরে আনার স্বপ্ন যে তার মনে ছিল, তারই একটা পরিচয়। এখানে সেই ব্যক্তি যেন স্বপ্ন দেখে, কল্পনার মধ্যে সে সেই মেয়েকে দেখতে পায় তার স্ত্রী রূপে, যার পরনে ঢাকাই শাড়ি, যার কপালে সিঁদুর। সে ঘরে আসেনি, তার গৃহে বধূরূপে আসেনি, কিন্তু তার মনে তার নিত্য আসা যাওয়া, তাকে সে ভোলেনি। এর পরের পংক্তিতে এসে কবি বলছেন, বর্ষা ঘন ঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়, গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসা ও আঁটি, কাঁঠালের ভুতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাইপাঁশ আরও কত কি যে। ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্র তার। আপিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে। কবি এই পংক্তিতে একটা বর্ষা ঘনঘোর কলকাতার যে ছবি তার বর্ণনা দিয়েছেন, যেখানে প্রায়শই বর্ষায় একেবারে কর্দমাক্ত পথ, সেখানে মাঝে মাঝেই বর্ষার জন্য তার ট্রামের খরচ বেড়ে যায়, মানে ট্রামে যেতে হয় তাকে, হেঁটে যাওয়া যায় না বৃষ্টির জন্য, খরচ বেড়ে যায়। আবার কখনো কখনো সে অফিসে হয়তো পৌঁছতেই পারে না, অফিসে যাওয়া হয় না সেই ব্যক্তির। এর ফলে কি হয়, তার মাইনে কাটা যায়, কারণ বোঝা যাচ্ছে যে সে যদি অনুপস্থিত থাকে তার কাজে, তাকে কিন্তু মাইনে দেওয়া হয় না, তাকে মাইনে কেটে নেওয়া হয়। গলিটার কোণে কোণে, যে গলিটায় সেই ব্যক্তি থাকে তার কোণে কোণে জমে ওঠে কি, সে পচে ওঠে জমে ওঠে আমের খোসা, আমের আঁটি, কাঁঠালের ভুতি, মাছের কানকা, মরা বেড়াল ছানা, আরও কত কি, সেগুলোকে কবি ছাইপাশ বলে বর্ণনা করেছেন ওই ব্যক্তির মানে মুখের ভাষায়। তারপর খুব সুন্দর একটা বর্ণনা দিয়েছেন, বলছে যে ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো। তার যে জরিমানা দেওয়া মাইনে, তার সাথে তার শতছিদ্রের ছাতার তুলনা করেছে সেই ব্যক্তি। আসলে মাসের শেষে যে মাইনেটা তার হাতে এসে পড়ে, সেই মাইনেটা কাটতে 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 এতটাই কম হয়ে যায় যে সেই ছাতার শতছিদ্রের মতো, যে ছাতায় এত ছিদ্র হয়ে গেছে, এত ছিঁড়ে গেছে যে তা দিয়ে জল একেবারে কখনোই রোধ করা যায় না, সম্পূর্ণ ভিজে যেতে হয়। সেই ভেজাটাকে, মানে সেই তার সিক্ত শরীরকে কবি তুলনা করেছেন কার সাথে? কবি তুলনা করেছেন গোপীকান্ত গোসাইয়ের মনের সাথে। সেই গোপীকান্ত গোসাইকে গোপীকান্ত গোসাই হচ্ছে সেই ব্যক্তির, যে কিনুগোয়ালার গলিতে বাস করে, সেই ব্যক্তির অফিসের কোনো এক ব্যক্তিত্ব। সেই গোপীকান্ত গোসাই সর্বদাই যেন রসসিক্ত থাকেন, অর্থাৎ একটা মজার মানুষ তিনি। তার মধ্যে যতই দুঃখ থাকুক, বেদনা থাকুক, তিনি যেন রসে ভিজে থাকেন, তার মধ্যে সর্বদাই আমোদ, তিনি নিজেকে যেন ঢেকে রাখেন। বলছে আপিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন। সাজ কেন বলছে? অর্থাৎ সেই গোপীকান্ত গোসাই হয়তো তার ভেতরের যে ছবি, তার অন্তরের যদি কোনো বেদনা থাকে, দুঃখ থাকে, সেটাকে ঢেকে রাখে। তার সাজ কি না, ওই রসসিক্ত মনের একটা পরিচয়, সেটা তার সাজ। এখানে দুটো তুলনামূলক আলোচনা দেখা গেছে। একটা হচ্ছে মাইনে, মানে বারবার জরিমানা করা যে মাইনে, সেই মাইনের সাথে তুলনা করা হয়েছে শতছিদ্র ছাতার। আর গোপীকান্ত গোসাইয়ের যে মন, তাই সেই রসসিক্ত মনের সাথে তুলনা করা হয়েছে সেই ছাতার তলায় দাঁড়ানো সেই ব্যক্তির একেবারে সিক্ত দেহের, মানে তার ভেজাটা ওরকমই, মানে সেই ছাতার জলে তার শরীর ভিজে যাচ্ছে, তার ভিতরটা ভিজছে না, এরকম একটা বিষয়। এরপর বলছে বাদলের কালো ছায়া স্যাঁতসেঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসাড়। আমরা জানি যে কল দিয়ে, মানে যে যন্ত্র কলে ধরা, আমরা ইঁদুর ধরার কল ব্যবহার করি, সেই ইঁদুর ধরার কলে যখন ইঁদুর ধরা পড়ে তখন তার আর বেরোনোর কোনো উপায় থাকে না, একেবারে মূর্ছায় অসাড়, সে মরে গেছে অথবা মূর্ছা গেছে, একেবারে অসাড় হয়ে গেছে তার দেহটা। ঠিক সেরকমই তুলনা করেছেন কবি কার সঙ্গে? বাদলের কালো ছায়া যে পরিবেশ, মানে একেবারে অন্ধকারকে, মানে বৃষ্টির সময়, বর্ষার সময় ওই ঘরটা এতটাই অন্ধকার হয়ে যায় যে সেই অন্ধকারটাকে তুলনা করেছেন ওই মরা, মানে কলে ধরা ইঁদুরের সাথে। মানে ইঁদুর কলে ধরা পড়লে যেমন একটা অসাড় দেহ হয়ে যায়, তেমনই অন্ধকার অসাড় করে দিয়েছে ওই ঘরটাকে, এরম একটা তুলনা করতে চেয়েছেন। দিন রাত মনে হয় কোন আধমরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি।
ওই যে ব্যক্তির কথা বলছেন কবি, যে ব্যক্তি তার নিজের গল্প বলছে, সে বলছে যে সমগ্র দিন রাত, মানে যখন বর্ষার দিনে রাতে ওই ঘরের মধ্যে আটকা পড়ে ওই মানুষটা, ওই ব্যক্তি, তখন যন্ত্রে কলে পড়া ইঁদুরের মতো মনে হয় তার নিজের জীবনকে। মনে হয় যেন কোন একটা জীবনের মধ্যে, একটা জগতের মধ্যে, আধমরা কোনো একটা জগতের মধ্যে যেন আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে আছে সে। এর পরের পংক্তিতেই কবি বলছেন, গলির মোড়েই থাকে কান্তবাবু। কান্তবাবু আর একটা ক্যারেক্টারকে আমরা পেলাম কবিতার মধ্যে। যত্নে পাট করে লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্নেট বাজানো তার শখ। মাঝে মাঝে সুর জেগে ওঠে এগলির বিভৎস বাতাসে। বিভৎস কেন এগলির বাতাস? বিভিন্ন দুর্গন্ধে ভরা এগলির বাতাস। ওই যে বললাম সামনেই একটা আবর্জনার স্তূপ, কাজে দুর্গন্ধ তো বাতাসে থাকবে। সেই বাতাসের মধ্যে মাঝে মাঝে সুর জেগে ওঠে। কোন সুর? কান্তবাবুর সেই কর্নেটের সুর। কর্নেট বাজান তিনি। কর্নেট একটা বিশেষ বাদ্যযন্ত্র, তোমরা জানো, অনেকটা সেই বিয়ে বাড়ির ক্ষেত্রে দেখেছো যে মারোয়ারিদের বিয়েতে অনেক সময় দেখবে যে বাজনা নিয়ে তারা যায়, সেখানে যে বাঁশির মতো একটা যন্ত্র ব্যবহার করা হয়, সেটাই কিন্তু কর্নেট। যাই হোক, সেই কর্নেট যখন তিনি বাজান, সেই ব্যক্তি যে কান্তবাবু, তার একটা চেহারারও বর্ণনা দিয়েছেন। তার যত্নে পাট করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ। অর্থাৎ তৎকালীন যে সময়, সেই সময়কার একটা সুন্দর পরিবেশ, মানুষের একটা বর্ণনা দিয়েছেন যে খুব শৌখিন মানুষ, যে নিজের চুলটাকে যত্ন করে আঁচড়িয়ে পরিপাটি করে রাখে, লম্বা লম্বা চুল তার। সেই মানুষটা কর্নেট বাজান, তার শখ ওটা, কর্নেট বাজানোটা। তার নাম হচ্ছে কান্ত। যাই হোক, মাঝে মাঝে সুর জেগে ওঠে এ গলির বিভৎস বাতাসে। তার কর্নেটের সুর জেগে ওঠে গলির সেই নোংরা পচা বাতাসের মধ্যে। কখনো গভীর রাতে, ভোরবেলা আলো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলো ছায়ায়, হঠাৎ সন্ধ্যায়। সিন্ধু বারোয়ার লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। এই যে কর্নেট বাজান যে ব্যক্তি, সে যখন কর্নেট বাজান তখন সিন্ধু বারোয়ার লাগে তান। সিন্ধু বারোয়া কি সেটাও তোমাদের জেনে রাখা প্রয়োজন। উত্তর ভারতে একটা বিশেষ সঙ্গীতের একটা বিশেষ রাগের খুব ব্যবহার আছে, যেটা হচ্ছে বারোয়া রাগ। এই বারোয়া রাগ মূলত আগ্রা ঘরানার একটা বিশেষ রাগ, মানে তাদের ভালোবাসার রাগ বলা যায়। তাদের আগ্রা ঘরানাতে বিশেষভাবে ব্যবহৃত হয় এই রাগটা। আর এই সিন্ধু ঘরানা হচ্ছে আমাদের যে হিন্দু শাস্ত্রীয় সঙ্গীত, তার একটা বিশেষ রাগ হচ্ছে বারোয়া। আর সিন্ধুরা রাগও হচ্ছে উত্তর ভারতের একটা বিশেষ রাগ। এই সিন্ধুরা রাগ এবং বারোয়া রাগের সংমিশ্রণের যে তান, সেই তানের কথা বলেছেন কবি। সেই তানটা বেজে উঠছে কার সুরের মধ্যে? ওই যে কর্নেট বাজাচ্ছেন যে কান্তবাবু, তার সুরের মধ্যে। বলছে, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। সেই সুরটা যখন বাতাসে ছড়িয়ে উঠতে উঠতে একেবারে আকাশ পর্যন্ত পৌঁছে যায়, তখন যেন মনে হয় সেই ব্যক্তির, কবি যদি সেই ব্যক্তি হয় বা সেই ব্যক্তি যার কথা বলা হচ্ছে, তার মনে হয় অনাদিকালের একটা বিরহ বেদনা যেন জেগে ওঠে। অনাদিকালের বেদনা কি? মানে যে বেদনা আদি অনন্তকাল থেকে চলে আসছে, যে বেদনার কোনো পরিবর্তন নেই, যে বেদনার কোনো অন্ত নেই, সেই বেদনা যেন একটা বেজে উঠছে, ভেসে উঠছে বাতাসে। তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে, দুর্বিসহ মাতালের প্রলাপের মতো। সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির কাছে কি মনে হয়? যে এই যে গলিটা, যে গলিটার মধ্যে যন্ত্রণা বোধ করছেন, কখনো কখনো কলের যন্ত্রে বাধা পড়া ইঁদুরের মতো অসার দেহ বলে মনে হচ্ছে নিজের দেহকে, সেই গলিটার কথাই তার কাছে একেবারে তুচ্ছ বলে মনে হয়। সেই গলিটাকে মনে হয় মাতালের প্রলাপ। আমরা জানি যারা মদ্যপ থাকেন, মদ খেয়ে যারা মাতলামি করেন, সেই সময় যে সমস্ত কথাবার্তা বলেন, তার অধিকাংশই সত্য নয়। এই যে অসত্য ভাষণ, সেই অসত্য ভাষণেরই মতো যেন ওই গলিটা ওই ব্যক্তির কাছে, ওই সমস্ত কিছু তার কাছে তুচ্ছ হয়ে যায়। কিছুক্ষণ আগে যার মধ্যে একটা আক্ষেপের সুর বাজছিল, একটা হতজীবনের ব্যথা বাজছিল, সেই তার কাছে এই গলিটাই তুচ্ছ মনে হয়। তার কাছে কি সত্য মনে হয়? হঠাৎ খবর পাই মনে,
আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই। অর্থাৎ বুঝতে পারছি এই যে ব্যক্তিত্ব তার নাম হচ্ছে হরিপদ কেরানি। কিনু গোয়ালার গলির একটা স্যাঁতসেঁতে সেদো ঘরে সে বাস করে, ভাড়ার ঘরে সে বাস করে। এই হরিপদ কেরানি ওই যে সুরটা, কর্নেটের যে সুরটা, সেই সুরটা, সেই তানটা যখনই তার কানে যায় তখনই তার মনে হয় যে সেই গলিটা তুচ্ছ, ধন নির্ধনের যে পার্থক্য সব কিছু তুচ্ছ। সঙ্গে সঙ্গে তার মনে হয় যে সেই ঐতিহাসিক বাদশাহ আকবরের সাথে হরিপদ কেরানির কোনো পার্থক্য নেই, সবাই এখানে মিলেমিশে এক হয়ে গেছে। বাঁশির করুণ ডাক বেয়ে ছেঁড়া ছাতা রাজছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। বৈকুণ্ঠ শব্দটার অর্থ কি? বৈকুণ্ঠ ধাম, মানে বিষ্ণু ধামের কথা কবি এখানে বলছেন। বলছেন যে হরিপদ কেরানির কোনো ভেদাভেদ নেই এই আকবরের সাথে। সেই বাঁশির করুণ ডাক বেয়ে ছেঁড়া ছাতা রাজছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। ঠিক এই যে অংশটা, এই অংশটা কিন্তু সমগ্র কবিতার মূল তথ্য। কবি যে কবিতা লিখতে বসেছেন, বাঁশি কবিতা, সেই কবিতা লেখার মূল অর্থ যেন লুকিয়ে রয়েছে এই অংশটার মধ্যে। কবি ঠিক কী বলতে চাইলেন তা এক লহমায় যেন আমাদের কাছে পরিষ্কার হয়ে উঠল। এই গল্পটা, এই হরিপদ কেরানি, এই কিনু গোয়ালার গলি, সেই স্যাঁতসেঁতে এদোঘর সব কিছু তুচ্ছ হয়ে গেল এই সামান্য 4 লাইনের মধ্যে। আসলে বৈকুণ্ঠ ধাম বিষ্ণু লোককে বলা হয়েছে। আর এই বাঁশির যে করুণ ডাক, সেই ডাকটা আসলে মৃত্যুর ডাক। কবি এখানে বলতে চাইলেন যে আমাদের জীবনের যে ঝগড়া, লড়াই, অর্থের যে বৈষম্য, এই সব কিছুই কিন্তু নিরর্থক। আসলে সবাইকেই একদিন চলে যেতে হবে বৈকুণ্ঠ ধামে। সেই বাঁশি নিরন্তন যেন বেজে চলেছে, আর সেই নিরন্তন বাঁশির ডাক শুনতে পান কবি। কবির তো শেষ জীবনের এই কবিতা, কবি সেই নিরন্তন বাঁশির ডাক তো শুনতে পাবেন। আর কবিতার সেই হরিপদ কেরানি, সেও যেন সেই বাঁশির ডাক শুনতে পেল। আর যে মুহূর্তে সেই কর্নেটের তানের মধ্যে দিয়ে, সে বিরহ বেদনা জাগা সুরের মধ্যে দিয়ে সেই বৈকুণ্ঠ ধামের বাঁশি তাকে ডাকলো, সে সঙ্গে সঙ্গে বুঝতে পারল হরিপদ কেরানির সাথে আকবরের কোনো পার্থক্য নেই। আকবর বাদশাহ, রাজা বাদশাহ যেই হও না কেন, সেই শূন্য ছাতাই হোক আর রাজার ছত্রই হোক, সবাইকে একদিন চলে যেতে হবে সব কিছু ছেড়ে দিয়ে ওই বৈকুণ্ঠ ধামে। অর্থাৎ মৃত্যুর চেয়ে বড় সত্য আর কিচ্ছু নয়। সমস্ত কবিতার মূল লাইনই হচ্ছে এটা যে মৃত্যু অমোঘ, মৃত্যুর হাতছানি বড় নির্মম সত্য। সেই সত্যকে একেবারে হাসি মুখে গ্রহণ করতে হবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার বিভিন্ন কবিতায় বারে বারে কিন্তু এই সত্যকেই তুলে ধরতে চেয়েছেন যে আমরা যেন জীবনের শেষ দিনে হাসতে হাসতে চলে যেতে পারি। মৃত্যুর যে বেদনা, সে বেদনা যেন আমাদের স্পর্শ করতে না পারে। কাজে যে জীবনটা আমরা পাচ্ছি, সেই জীবনটায় কোনো ঝগড়া, কোনো প্রতিবাদ, কোনো রকমভাবে কোনো হিংসা, কোনো কিছুর মধ্যে না গিয়ে, কোনো বৈষম্যের মধ্যে না গিয়ে সেই জীবনটাকে যদি আমরা সম্পূর্ণভাবে উপভোগ করি, একটা শান্তির মধ্যে নিজেকে নিয়ে যাই, এবং তাহলেই আমরা সেই জীবনের শেষ দিনটাতে হাসতে হাসতে যেতে পারবো। আমাদের সেই জীবনের শেষ দিনে কোনো কিছুই আর অপূর্ণ বলে মনে হবে না, জীবনটাকে একেবারে সত্য মানে পরিপূর্ণ বলে মনে হবে, জীবনটাকে ফাঁকি বলে মনে হবে না। কাজেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই শেষ লাইনের মধ্যে হরিপদ কেরানির সেই বিশেষ পাওয়াকে একেবারে তুলে ধরলেন। হরিপদ কেরানি, সেই হরিপদ কেরানি যে এতক্ষণ ধরে তার বিষাদময় একটা জীবনের কথা বলছিল, তার হঠাৎ উপলব্ধি হয়েছে যে তার জীবনের সাথে আকবরের জীবনের নেই কোনো পার্থক্য। শেষ পংক্তিতে কবি কি বলছেন? বলছেন, এ গান যেখানে সত্য অনন্ত গধূলি লগ্নে, সেইখানে বহি চলে ধলেশ্বরী। তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। আসলে আমরা প্রত্যেক মানুষ, কি রাজা বাদশাহ, কি একজন সাধারণ গরিব ছেঁড়া কাঁথায় শোয়া মানুষ, তাদের সকলেরই কিন্তু স্বপ্ন দেখার অধিকার আছে, কল্পনা শক্তির অধিকার সবার আছে, সে যেই হোক না কেন, কারোর কাছে ধন থাক আর নাই থাক। কবি বলছেন এই গান যেখানে সত্য, এই গান বলতে কবি এখানে জীবনের গানের কথা বলেছেন। সেই গান, যে গান আমরা সমগ্র জীবন ভোর গাই, সেই গান সেইখানে সত্য যেখানে অনন্ত, যেখানে শেষ আছে। সেই গধূলি লগ্নে, গধূলি মানে আমরা জানি দিনের শেষ যখন হয়, সূর্য ঢলে পড়ে পশ্চিমে, সেই সময়টাকে গধূলি বলা হয়। সেই যে গধূলি,
মানে সূর্য অস্ত যাওয়ার পর কিছুক্ষণ সময় যে একটা আবছা আলো, মানে একটা লাল আভা আকাশকে ঢেকে রাখে, মানে আকাশকে উজ্জ্বল করে রাখে, যে একটা সুন্দর রং, সেই গোধূলি লগ্নের কথা কবি বলেছেন, দিনান্তের কথা, জীবনের শেষের কথা কবি বলেছেন। বলছেন সেইখানে বয়ে চলে ধলেশ্বরী, যে ধলেশ্বরী কবির জীবনে, মানে সেই যে হরিপদ কেরানির জীবনে সত্য হয়নি, মানে ধলেশ্বরীর কিনারে যে পিসির বাড়ি, সেই যে কন্যা যার সাথে তার বিবাহ হয়নি, সেই সব কিছু এখানে মিথ্যা বলে মনে হয়। সেই বৈকুণ্ঠ ধামে, সেই ধলেশ্বরীর তীরে, সেই তমাল বনের ধারে, মানে তমাল বন, আমরা জানি যে শ্রীকৃষ্ণের কথা বললেই যেন তমাল বনের কথা মনে হয়, এখানে সেই স্বর্গীয় তমাল বনের উল্লেখ করা হয়েছে। বলছে সেই তমাল বন, সেই ধলেশ্বরী নদী, আর তার কিনারেই বোধহয় অপেক্ষা করছে একেবারে আঙিনাতে যে আছে অপেক্ষা করে, আঙিনা বলতে উঠোন, যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। এখানে সেই অপেক্ষারত যে একটা দেহকে তুলনা করছেন কবি, বলছেন যে তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর, সেই তার সাথে আলিঙ্গন করতে চান, সে আসলে মৃত্যু। কবি এখানে বলতে চাইলেন যে মৃত্যুকে একেবারে হাসি মুখে আলিঙ্গন করতে। আমরা সেই যে জীবনানন্দ, পরবর্তীকালে যে জীবনানন্দ দাশের কবিতায় পেয়েছি, বনলতা সেন, সেখানেও কিন্তু এই মৃত্যু চেতনারই উল্লেখ আমরা পেয়েছি। যে মৃত্যু চেতনা তার অনেক আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর করে গেছেন, তার এই পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর, সেই তাল তমাল বনের ছায়ায় অপেক্ষারত সেই নারী। এখানেও কিন্তু মৃত্যুকে এক নারী বলে তুলনা করলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার যে প্রেয়সী, যাকে তিনি পাননি, তাকে বোধহয় মৃত্যুর পরপারে গিয়ে তার সাথেই মিলনের কথা বললেন। এখানে যেন পরবর্তীকালে কবি জীবনানন্দ দাশ এই কবিতারই অনুপ্রেরণা লাভ করেছেন বলে আমাদের মনে হয়। যাই হোক, আমরা এই কবিতাটা এখানেই শেষ করব। যদি এরপরেও এই কবিতার থেকে কোথাও কোনো প্রশ্ন তোমাদের থাকে, অতি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে, আমার ফেসবুক পেজে জানাতে পারো, আমাকে মেসেজ করে জানাতে পারো। আমি অবশ্যই, যদি আমার চোখে পড়ে, চেষ্টা করব তোমাদের সকল প্রশ্নের উত্তর দিতে। তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।